গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। নতুন বছর আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। সেই সঙ্গে সঙ্গে চলুন আমরা এক নতুন সমৃদ্ধির পথে এগিয়ে চলি সবাই একসাথে। খুব ভালো থাকবেন। আমার বারান্দার হ্যাঙ্গিং টপগুলোতে যেগুলোতে পিটুনিয়া লাগিয়েছিলাম সেগুলিতে এখন আস্তে আস্তে ফুল আসা আরম্ভ হয়েছে। একই বছরের প্রথম দিন, তার উপরে শীতের সকাল, সুতরাং বুঝতেই পারছেন এই ফুলগুলো দেখতে সত্যিই ভালো লাগে। মনের মধ্যে যেন একটা অদ্ভুত পজিটিভিটি মাথাচাড়া দিয়ে ওঠে। আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই এই ধরনের একটা ফিলিংস কাজ করে। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো লাগিয়েছিলাম বারান্দাতে, সেগুলো এবার ঠিক আশানুরূপভাবে হলো না। কেন হলো না জানি না। আমি তো চেষ্টা করেছিলাম। আপনাদের কারোর যদি এর কোনো কারণ জানা থাকে না, আমাকে একটু জানাবেন তো। সামনের বছর তাহলে আরও ভালো করে চেষ্টা করব। বাইরে বেরোনোর আগে যেসব গাছগুলো আমি ছাদে রেখে এসেছিলাম সেইগুলো আস্তে আস্তে আবার বারান্দায় ফেরত আনছি। এই দেখুন, বেশ কিছু টব আমি ইতিমধ্যেই নিয়ে চলে এসেছি। এবার একটু ডিফারেন্টলি অ্যারেঞ্জ করেছে গাছগুলো, যাতে দেখতে একটু ভালো লাগে। কারণ এখানে কী হয়েছিল, গতবার যেভাবে অ্যারেঞ্জ করা ছিল তাতে মনে হচ্ছিল যে কেমন যেন একটা ক্লামজি হয়ে গেছে পুরো ব্যাপারটা। সেই জন্য এইবার টবগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে গাছগুলোকে ভালো করে ধুয়ে, কারণ যেহেতু ছাদে ছিল প্রচুর ধুলোবালি এসে জমা হয়েছিল, ভালো করে ধুয়ে একটু রিঅ্যারেঞ্জ করে দিয়েছি। এখন দেখতে মন্দ লাগছে না। আর আমার সাধের ছাদ বাগান, এখানে চন্দ্রমল্লিকা গাছগুলোতে মোটামুটি ফুল চলে এসছে। সেই সঙ্গে শুরু হয়েছে মৌমাছিরও আনাগোনা। চন্দ্রমল্লিকা, গাঁদা প্রায় সবগুলো গাছেই এবার বেশ ভালোই ফুল হয়েছে। নিজের চেষ্টায় যতটুকু করা যায়। এমনিতে তো আমার লোকবল বলতে কেউ নেই, আমি একাই সমস্ত কিছু করি। মাঝে মাঝে ওই সুজয় আসে, ও আমাকে একটু হেল্প করে। কিন্তু এমনিতে সাধারণত এইসব গাছপালা যদি মেনটেন করতে হয় তাহলে একজন প্রফেশনাল যারা গার্ডেনার আছে তাদের সাহায্য নেওয়াটাও উচিত। আমার একজন ছিল, কিন্তু বছর 2-3 আগে তিনি কাজ ছেড়ে চলে যান, কারণ তার কিছু ব্যক্তিগত অসুবিধের জন্য। আর এই দেখুন, এখানেও পিটুনিয়া গাছগুলোতে বেশ ভালোই ফুল এসছে। তবে আর একটু বেশি ভালো পরিচর্যা করলে, সার টারগুলো সময় মতো দিলে পরে বোধহয় আরও ভালো ফুল আসতো। এখনও এই অসময়েও জবা গাছগুলোতে নিয়মিত 2-1টা করে ফুল ফোটে, যাতে প্রতিদিন বাড়ির ঠাকুরকে দেওয়া যায়। গোলাপ গাছগুলোতেও ভালো ফুল এসছে এবার। ফুলের সাইজও এখন বেশ বড় বড় হয়েছে। শীতের সময় এই গোলাপ গাছগুলোতে বেশি ফুল আসে। অনেকের বাড়িতে দেখেছি বর্ষাতেও গোলাপ গাছে বেশ ফুল হয় ঝেপে, কিন্তু আমার এই গাছগুলোতে হয় না। অন্যান্য সময় যে ফুল হয়, ফুলের সাইজ অনেক ছোট থাকে, একদম ছোট, কিন্তু শীত পড়ার সঙ্গে সঙ্গে ফুলের সাইজ যেমন বাড়তে থাকে, রঙের ঔজ্জ্বল্যও অনেক গুণ বেশি বেড়ে যায়। আপনারা কেমন করে আপনাদের বছরের প্রথম দিনটি কাটালেন এবং নতুন বছরে কী কী রেজলিউশন নিলেন, কাইন্ডলি যদি জানান তাহলে খুব ভালো লাগবে। আমার এই বছরে সেরকম কোনো রেজলিউশন নেই। সবাইকে নিয়েই থাকবো, প্রত্যেকের জন্য বাঁচবো, এই হচ্ছে আমার অন্যান্য বছরের মতো এই বছরের রেজলিউশন। তবে আসুন একবার গত সন্ধেটা, অর্থাৎ নিউ ইয়ার্স ইভের সন্ধেটা আমি কিভাবে কাটালাম তার কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বরাবরই নিউ ইয়ার্স ইভ কিংবা নিউ ইয়ার্সের বছরের প্রথম দিনটাতে সেরকম কোনো প্ল্যান থাকে না। সাধারণত আমি বাড়িতেই থাকি, অফিস যদিও ছুটি থাকে। কিন্তু এবার ঠিক করলাম যে এত আলো দিয়েছে শহরে, চারিদিকে সোশ্যাল মিডিয়াতে, টিভি খুললেও বিভিন্ন খবরের কাগজেও দেখতে পাচ্ছি, তাই ভাবলাম একবার গিয়ে একটু এই আলোর ঝর্ণাধারায় একটু গা ভিজিয়ে আসি। সেই ভেবেই শীতের সন্ধে আমরা বেরোলাম বাড়ির থেকে। আমাদের অগ্রণী গ্রামে যে আলো দেওয়া হয়েছে সেটা তো আপনারা আগেই দেখেছেন, কিন্তু এবার একটা জিনিস ভেবে অদ্ভুত লাগলো। জানি না এটা 2026-এ আমাদের বিধানসভার ভোট কিনা, এবার সরকারি দাক্ষিণ্যে সারা শহরে প্রচুর আলো লাগানো হয়েছে। এবং শুধু তাই নয়, বেশ দেখতেও যেমন সুন্দর লাগছে, তেমনি এটা যে আমাদের একটা অন্যতম একটা প্রধান উৎসব বা ঔপনিবেশিক এই শহরের
যে একটা ঔপনিবেশিক ইতিহাস আছে সেই ইতিহাসটিকেও মনে করিয়ে দিচ্ছিল। কলকাতা কোনোদিনও লন্ডন হতে পারবে না, কারণ সেটা হওয়া সম্ভবও নয়, কারণ কলকাতার চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু একেবারেই অন্যরকম, চারিত্রিক তথা ভৌগোলিক বৈশিষ্ট্য। সেই সঙ্গে আমাদের সংস্কৃতি, শিক্ষা, যেটা যাই থাকুক না কেন, সেটা কিন্তু পাশ্চাত্য ধ্যান ধারণার সঙ্গে খুব একটা মেলে না। আমরা আমাদের মতন করেই বড়দিন বা ইংরেজি বর্ষবরণ পালন করি, সেটা একান্তভাবেই আমাদের নিজেদের, যদিও তার মধ্যে কিছুটা ঔপনিবেশিক প্রভাব তো রয়েই গেছে, সেটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সাধারণ কলকাতাবাসী হিসেবে যে বড়দিনের যে উৎসব বা ইংরেজি বর্ষবরণের যে উৎসব যেটা পালন করে থাকি, সেটা একান্তভাবেই আমাদের নিজেদের, আমরা আমাদের নিজেদের মতন করেই পালন করি। আমি দেখেছি, জানেন তো, আমি বিভিন্ন আগে বেশ কিছু বছর আগে বেশ একটা নামজাদা ক্লাবে গেছিলাম অফিসের পারপাসে, মানে অফিসেরই একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি অ্যাটেন্ড করতে গেছিলাম। সেখানেও গিয়ে দেখলাম যে একদম সাহেবি কায়দায় যে বর্ষবরণ পালন করা হয় তা কিন্তু নয়, তার মধ্যে একটা ভারতীয় ছোঁয়াও থাকে, ভারতীয় সংস্কৃতির একটা ছোঁয়াও থাকে। যদিও আমরা মুখে বলি হ্যাপি নিউ ইয়ার, বাট মনের মধ্যে কিন্তু একটা ভারতীয় ধ্যান ধারণা বা ভারতীয় সংস্কৃতির একটা প্রভাব কাজ করে চলে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এলাম। এই রাস্তা দিয়ে আমরা মোটামুটি প্রায় দিনই যাতায়াত করি, কারণ আমরা যদি শহরের মূল কেন্দ্রের সঙ্গে অর্থাৎ স্প্ল্যানেড বা পার্ক স্ট্রিটের সঙ্গে কানেক্ট করতে চাই, তাহলে আমাদের এই রাস্তাটা দিয়েই যেতে হয়। এটা চেতলা থেকে বেরিয়ে আপনার ওই আলিপুর জাজেস কোর্ট রোড ধরে এগিয়ে চললে পরে তারপরে বেলভেডিয়া রোড হয়ে এই রাস্তাটা সোজা গিয়ে আপনার ওই মা ব্রিজের সামনে গিয়ে পড়েছে। দেখুন চারপাশে কত আলো, দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা দিওয়ালির রাত নয়। দিওয়ালির রাতেও যেমন কলকাতার রাস্তায় এর ধরনের আলো থাকে, তেমনি দেখলাম এবারই বর্ষবরণের রাতেও কলকাতা আলোর মালায় একেবারে তিলোত্তমা। বোঝারই উপায় নেই যে আমরা এটা কোনো মানে কি বলবো, এটা কোনো পাশ্চাত্যের কোনো শহর নয়, এটা আমাদের নিজের শহর কলকাতা, আমাদের প্রাণের শহর কলকাতা। শীতের কুয়াশায় মোড়া, এই আলোর মলাটে মোড়া এই রাস্তাঘাটগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। একটা বছর যে শেষ হয়ে যাচ্ছে, সেই বছরের যে মানে ফিরে দেখবো যে বছরটা, সে মানে তার কোনো স্কোপই ছিল না। সামনের দিকে এগিয়ে আমাদের চলতেই হবে, জীবন তো আমাদের সেই শিক্ষাই দেয়। সুতরাং এই যে গাড়িগুলো সামনের দিকে এগিয়ে চলছে, এটাকেই প্রতীক হিসেবে মেনে নিয়ে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আমাদের আরও পজিটিভ ভাইবসের সঙ্গে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার মনে হয় চারপাশের আলো, চারপাশের এই উৎসব মুখরতা আমাদের সেই কথাই বারবার মনে করিয়ে দিচ্ছিল। যদিও ব্যক্তিগতভাবে 2025 আমার কাছে খুব একটা সুখকর ছিল না, অনেক দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমার এবং আমার পরিবারের সঙ্গে, কিন্তু সেই সবকে মুছে ফেলে সামনের দিকে এগিয়ে চলার যে একটা উদ্দীপনা বা উন্মাদনা, সেটা আজকের সন্ধ্যে বেরিয়ে আমার বিশেষভাবে মনে হলো। আমরা চেষ্টা করছিলাম যে পার্ক স্ট্রিটে একটু ঘোরাঘুরি করার, কিন্তু না, পার্ক স্ট্রিটে পৌঁছে মনে হলো এই তো প্রত্যেক বছরই আমরা এগুলো দেখে থাকি, আর প্রতিটি রেস্তোরাঁয় ভিড়, রাস্তাঘাটে তো ভিড় আপনারা লক্ষ্যই করলেন। আমাদের হঠাৎ মনে হলো যে একবার বউ ব্যারাক গেলে কেমন হয়। প্রতি বছর শুনেছি যে সেখানে ক্রিসমাস বা বর্ষবরণ বা নিউ ইয়ার্স ইভের যে সন্ধ্যেটা, সেটা খুব জাঁকজমক করে পালন করা হয়, কারণ কলকাতার মধ্যে ওটা এক টুকরো একটা অ্যাংলো ইন্ডিয়ান সংস্কৃতির একটা পীঠস্থান বা হাব বলা যেতে পারে। তো আমরা মনে করলাম যে একবার চলো গিয়ে একবার দেখাই যাক সেখানে। তো যেমন ভাবা তেমন। তো পার্ক স্ট্রিট চলুন আগে আপাতত আপনাদের পার্ক স্ট্রিটের লাইটিংটাই দেখাই, তারপরে না হয় যাওয়া যাবে বউ ব্যারাক্সের উদ্দেশ্যে। এখন আমরা চলেছি রেড রোড দিয়ে, আমরা পার্ক স্ট্রিটে ঢুকবো। তবে অন্যান্য বছর এই দিনে বা এই সময় পার্ক স্ট্রিট কিন্তু নো এন্ট্রি হয়ে যায়, তবে এইবার দেখলাম ট্রাফিক ডিপার্টমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে যান চলাচলটাকে কন্টিনিউ রেখেছিলেন পার্ক স্ট্রিটে নিউ ইয়ার্স ইভে সন্ধেবেলা।
কারণ এখন ঘড়িতে প্রায় 8টায়। গত বছর আমি চেষ্টা করেছিলাম, গত বছর নিউ ইয়ার্স ইভে অফিস থেকে বেরিয়ে যখন চেষ্টা করলাম একবার পার্ক স্ট্রিট ঘুরে বাড়ি যাব, কিন্তু কিছুতেই সেটা সম্ভব হলো না। পার্ক স্ট্রিট পুরোপুরিভাবে বন্ধ ছিল। কিন্তু দেখুন এই বছর পার্ক স্ট্রিট এখনও অবধি খোলা, যদিও চারপাশে প্রচুর মানুষজন ভিড় করে এসছেন। বিভিন্ন কোনো রেস্তোরাঁতেই প্রায় টেবিল পাওয়া যাচ্ছে না। আর একটা জিনিস হয়তো আপনারা সকলেই জানেন যে এই সব উৎসবের দিনে সাধারণত কোনো রেস্তোরাঁয় প্রি বুকিং করা যায় না, বা কেউই অ্যাডভান্স বুকিং নেন না। আর এই হচ্ছে নিউ ইয়ার্স ইভে সন্ধ্যার পার্ক স্ট্রিট। চারপাশে গাড়ি ঘোড়া যেমন আছে তেমনি উৎসাহ মানুষজনও রয়েছেন, কিন্তু প্রত্যেকেই একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে দিয়ে চলছেন। আমি রাস্তাঘাটে কোনো মানুষকে সেইভাবে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করতে দেখলাম না। সবাই ফুটপাত ব্যবহার করছেন এবং পুলিশের যে নির্দেশ, অর্থাৎ ট্রাফিক পুলিশের যে নির্দেশ, সেগুলো কিন্তু সবাই মেনে চলছেন। যেমন গাড়ির চালকরাও মেনে চলছেন, তেমনি যারা পথচারী আছেন তারাও মেনে চলছেন। পার্ক স্ট্রিট একেবারে আলোয় মুড়ে দেওয়া হয়েছে। তবে আমার মনে হয় রাত্রি 10টার পরে এই রাস্তায় আর যান চলাচল করতে দেওয়া হবে না, তার কারণ এখানে সব লোকই রাস্তায় নেমে আসেন। সেই অভিজ্ঞতা আমার একবার হয়েছিল, কিন্তু সেটা খুব একটা সুখকর ছিল না। যাই হোক, আমরা পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে আমরা রয় স্ট্রিট ধরে এবার এগিয়ে যাব বউ ব্যারাকের উদ্দেশ্যে। আমরা এখন মোটামুটি আপনার অ্যালেন পার্কের সামনে চলে এসেছি। এই অ্যালেন পার্কের যে একটা বড়দিনের বা ক্রিসমাস কার্নিভালের যে ইনাগুরেশনটা হয়েছিল, সেটাও আমি আপনাদের দেখিয়েছিলাম। যদিও কেউ না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওতে গিয়ে কাইন্ডলি দেখে নেবেন। বেশ উপভোগ্য ছিল সেই অনুষ্ঠানটি। মানে পার্ক স্ট্রিটে আজকাল যে আলোগুলো দেওয়া হয়, বা পুজোর সময় তো বিভিন্ন জায়গায় আমরা যে আলোগুলো দেখি, সেটা কিন্তু সাবেককালের যে আলোগুলো আমরা দেখতাম তার থেকে এগুলো অনেক আলাদা। এগুলো কমপ্লিটলি ডিজিটালাইজড, এবং আমার মনে হয় যে বিদেশে যেসব আলোকসজ্জাগুলো দেখা যায় তার সঙ্গে এর বিশেষ কোনো পার্থক্য নেই। আলোয় আলোয় একেবারে ঝলমলে পার্ক স্ট্রিট। এখানে রাস্তার মোড়ে মোড়ে এই ধরনের কিছু মিনারের মতন করে দেওয়া আছে, যেখানে সুরক্ষা কর্মীরা চারিদিকে পরিস্থিতির উপর নজর রাখছেন। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে এইসব প্রফেশনে যারা কাজ করেন কত কষ্ট উপেক্ষা করেও, মানে প্রাকৃতিক অসুবিধে তো প্রতিকূলতা তো আছেই, কারণ সেই সময় তাপমাত্রা প্রায় ওই আপনার 18 থেকে 20 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল। এবং সেই সঙ্গে সঙ্গে তাদেরও তো একটু ইচ্ছে করে যে অন্যান্য মানুষজনের মতো তারাও একটু উৎসবের মধ্যে গা ভাসিয়ে একটু আনন্দ উপভোগ করে, কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। বিশেষ করে পুজোর সময় বা এই ধরনের কোনো উৎসব উপলক্ষে যারা ডিউটি করেন রাস্তাঘাটে, তাদের দেখে বেশ কষ্টই লাগে। এদেরও তো পরিবার পরিজন আছে বলুন, কিন্তু সেসব না ভেবেই আমরা মনে ভাবি যে এটাই এদের কাজ, এটাই এদের দায়িত্ব। সামান্যতম কিছু গাফিলতি দেখলে পরেই আমরা এমনভাবে এদের উপর হামলে পড়ি যে তখন আমরা ভুলে যাই যে এরাও মানুষ, এরা রোবট নন, এদেরও এক পরিবার আছে, ছোট ছোট ছেলেমেয়েরা আছে বাড়িতে, তারা অপেক্ষা করছে এদের জন্য। দেখতে দেখতে পার্ক স্ট্রিটটি ছেড়ে আমরা রয় স্ট্রিট হয়ে এগিয়ে চলছি ধর্মতলা থেকে আমরা বেন্টিং স্ট্রিট হয়ে ঢুকে পড়েছি একটা গলির মধ্যে। এই গলির মধ্যেই বউ ব্যারাকস। আমি আগে চিনতাম না এটা, এই রাস্তাটাও চিনতাম না। বেন্টিং স্ট্রিট তো চিনি, কিন্তু বেন্টিং স্ট্রিটের ভেতরকার কোনো রাস্তা আমি চিনতাম না। মানুষজনকে জিজ্ঞেস করে করে তবে এখানে এলাম। এখানে সবাইকে বউ ব্যারাক, বেন্টিং স্ট্রিটে ঢুকে যে কাউকে বউ ব্যারাক বললে পরেই যে কেউ দেখিয়ে দেবেন।
আর এই দেখুন, যত আমরা এগিয়ে চলেছি ততই কিন্তু মানুষজনের সমাগমও বেশ বাড়ছে, আর প্রত্যেকেই একটাই দিকে যাচ্ছেন। তবে এইখানকার যে পরিবেশ বা জীবনযাত্রা, সেটা পুরনো কলকাতার কথা অনেক ক্ষেত্রেই মনে করিয়ে দেয়। আর বলতে বলতে আমরা ঢুকে পড়েছি বো ব্যারাক্সে। বো ব্যারাক্স কিন্তু আসলে তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ সময়টা ছিল 1918 সালের কাছাকাছি। এই সময় এখানে সেনাবাহিনীদের থাকার জন্য এই ব্যারাকটি তৈরি করা হয়েছিল। এখানে গেলে আপনারা বিভিন্ন বেশ কিছু লাল লাল রঙের বাড়ি দেখতে পাবেন। আর এই হচ্ছে ব্যারাকের ঢোকার মুখটা। এই যে লাল লাল বাড়িগুলো দেখছেন, এগুলি আসলে ছিল সেনাবাহিনীর ব্যারাক। প্রথম বিশ্বযুদ্ধের পর এটি প্রধানত অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটিকে দিয়ে দেওয়া হয়, এবং এখানে কলকাতার বুকে যে অ্যাংলো ইন্ডিয়ান পরিবাররা ছিল সেই সময়, তাদের অধিকাংশরই ঠিকানা ছিল এই বো ব্যারাকস। আমিও ছোটোবেলায় দেখেছি, আমার স্কুলের কিংবা যখন চাকরি জীবনে ঢুকেছি সেই সময়ও যারা অ্যাংলো ইন্ডিয়ান সহকর্মী ছিলেন বা অ্যাংলো ইন্ডিয়ান বন্ধু বা আমার টিচার যারা ছিলেন, তাদের অনেকেরই ঠিকানা ছিল এই বো ব্যারাকস। তারা হয়তো তখনই বো ব্যারাকসে থাকতেন না, কিন্তু তাদের বাবা মা বা নিকট আত্মীয় কেউ কেউ এই ব্যারাকসে তখনও থাকতেন। আমি গেছিলাম রাত্রিবেলা, সুতরাং চেষ্টা করলেও সেরকমভাবে কাউকে খুঁজে পাওয়ার কোনো স্কোপ ছিল না, কিন্তু মনে মনে ভাবছিলাম যদি কোনো চেনা মুখ সামনে এসে পড়ে তবে কিন্তু ভীষণই ভালো লাগবে। আসলে যারা মিশনারি স্কুলে পড়েছেন বা অ্যাংলো ইন্ডিয়ান বন্ধু বান্ধব আছে, তাদের কাছে বো ব্যারাক কিন্তু খুব না শোনা কোনো নাম নয় বা খুব অপরিচিত কোনো জায়গা নয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই জায়গাটিতে আগে কোনোদিনও আসিনি। নাম শুনেছি প্রচুর। আমার অফিস আগে ছিল ডালহাউসি পাড়াতে, সেখানেও আমার অফিসে অনেক অ্যাংলো ইন্ডিয়ান বন্ধুবান্ধবরা ছিল, তাদের পরিবারের বেশ কিছু সদস্য তখন বো ব্যারাকসে থাকতো, বা এখনও থাকে কিনা জানি না, কিন্তু তাদের সঙ্গে এখন আর আমার যোগাযোগ নেই। আর বো ব্যারাকসে ঢোকার মুখে এই ধরনের একটি চার্চের মতন একটা জায়গা। মনে হলো এখানে বড়দিনের সময় এখানে প্রার্থনা সভারও আয়োজন করা হয়, বা কালকে সকালে হয়তো এখানে এই গলিটাতে কোনো প্রার্থনা সভাও বসবে। যাই হোক, এখানে প্রচুর উৎসাহী মানুষের ভিড় দেখলাম। এখন বো ব্যারাকসে যারা থাকেন তারা যে শুধুমাত্র সেখানে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থাকে তা নয়, এখানে অনেক চাইনিজ ফ্যামিলিও বসবাস করেন। তবে আমি শুনেছি যে এই জায়গায় মানুষের মধ্যে যে বন্ডিং, সেটা কিন্তু একদম কি বলবো, উদাহরণ দিয়ে বলা চলে। আর এইখানকার মানুষজন একে অন্যের সংস্কৃতিকে এতটাই শ্রদ্ধা করেন যে একজনের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়তে কিন্তু এতটুকুও দ্বিধা করেন না। আমিও ভেতরে ঢুকে দেখলাম একই বাড়ির মধ্যে যে সেখানে চাইনিজ ফ্যামিলিও যেরকম রয়েছেন, তেমনি অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলি মেম্বাররাও কিন্তু সহজভাবে সাবলীলভাবে বসবাস করছেন। আর এই হচ্ছে বো ব্যারাকসের ভিতরকার একটা উঠোন বা ইয়ার্ড, আপনি যাই বলুন না কেন, এই ধরনের একটা আছে। এখানে বোধহয় মধ্যরাত্রে কোনো প্রার্থনা সভা হবে বা ওই জাতীয় কিছু একটা হবে, সেই জন্য এই জায়গাটাকে ঘিরে রাখা, এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এবং আশপাশের যে বাড়িগুলোতে যারা ছিলেন তারা প্রত্যেকেই প্রায় রাস্তায় নেমে এসেছেন উৎসবের আনন্দে নিজেদের সামিল করার জন্য। আর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনও গেছেন সবার সঙ্গে মিলেমিশে এই বর্ষবরণের রাতকে আরও রঙিন করে তোলার জন্য। এখানে প্রচুর খাবার দাবারের দোকান ছিল, অধিকাংশই ছিল মোমো বা স্টেক বা আপনার কি বলে ওগুলোকে, সসেজ জাতীয় খাবার এখানে বেশি পাওয়া যাচ্ছিল। আর এইখানে যীশুখ্রিস্টের জন্মের মুহূর্তটাকে তুলে ধরা হয়েছে বিভিন্ন পুতুলের মাধ্যমে, খুবই সুন্দর লাগছিল দেখতে। একটা জিনিস যারা একটু ওয়েস্টার্নাইজ খাবার পছন্দ করেন বা সসেজ, চিজ, সালামি এসব খান, তাদের হয়তো মনে থাকতে পারে আগে আপনার ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট, এইসব জায়গায় কিন্তু প্রচুর এইসব দোকানপত্রগুলো ছিল, আর যেগুলো অধিকাংশই এই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি কিন্তু চালাতেন। এখন কলকাতার পার্টিকুলার সেই ফেসটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বা লুপ্ত হয়ে যাচ্ছে বলা যায়।
এখন হোমমেড সসেজ বা হোমমেড কি বলবো পনির বা চিজ এই জাতীয় কোনো কিছু কিন্তু কলকাতায় বেশ বিরল, এগুলো এখন আর সেভাবে পাওয়া যায় না। এখানে দেখুন কত লোক এখানে খাবারের স্টল দিয়েছেন। এখানে প্রধানত আমি খাবারের স্টলই দেখলাম, তবে আমার খুব ইচ্ছে ছিল যে এখানে গিয়ে কিছু হোমমেড কেকের দোকানও আমি দেখতে পাবো, কিন্তু সেখানে একটা দোকানেই কেক বিক্রি হচ্ছিল। আমরাও খেয়েছিলাম, কিন্তু আমার সেরকম কিছু লাগেনি। অধিকাংশই ছিল মোমো আর চাইনিজ খাবারের দোকান। লোকজনও বেশি ভিড় করছিলেন সেই সব দোকানগুলোতেই। বন্ধু বান্ধব বা পরিবার পরিজনকে নিয়ে আপনি যেতেই পারেন এই বু ব্যারাক্সে। সামনের ক্রিসমাসে বা ক্রিসমাস ইভে বা নিউ ইয়ার ইভে গেলে কিন্তু মন্দ লাগবে না, কিছুটা সময় আপনি কাটিয়ে আসতেই পারেন সুস্বাদু খাবারের সঙ্গে। এই দেখুন, আমরাও এখান থেকে মোমো খেয়েছিলাম, মোমোটা বেশ ভালো ছিল। সেই সঙ্গে খেয়েছিলাম আপনার একটা স্লাইস করে হোমমেড কেক। মোমোর দাম তো ঠিকঠাকই ছিল, অর্থাৎ 70 টাকা না 80 টাকা নিয়েছিল, কিন্তু যখন কেক খেতে গেলাম পার স্লাইসের দাম নিল 100 টাকা। সেটা প্রচণ্ডই গায়ে লাগলো, কিন্তু কি আর করা যায়, যেখানে যেমন সেখানে সেটুকু তো আপনাকে পেমেন্ট করতেই হবে আপনি যদি চান। তো সেই ভেবেই আর কিছু না বলে আমরা সেই মোমো খেয়ে কেক খেয়ে আমরা কিছুটা সময় সেখানে কাটিয়ে বাড়ির পথে হাঁটা মেরেছিলাম। এখানে পুরো জায়গাটাই খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো ছিল, এবং যেসব লোকজনও আসছিলেন তারাও যথেষ্ট কি বলবো ডিসিপ্লিন ছিলেন, আমি সেটুকু বলতে পারি। যদিও তখন রাত সবেমাত্র 8:30 কি 9টা, এখনও পুরো রাত পড়ে আছে। সুতরাং বেশি রাতে কীরকম ক্রাউড হবে বা কীরকম ক্রাউড হয় সেটা আমার জানা ছিল না বা জানা নেই, সেই এক্সপিরিয়েন্স আমি করিনি। কারণ যাই করি না কেন ইচ্ছে ছিল যে রাত্রে বাড়িতে এসে বর্ষবরণের সেই মুহূর্তটাকে পরিবারের সবার সঙ্গেই আমরা কাটাবো। সেজন্য আমরা চলে এলাম বু ব্যারাক্স ছেড়ে। আর সবচেয়ে বড় কথা, এখানে তিন্নি বা তাতেই কেউই যায়নি, কারণ তিন্নির ওর এক প্রবাসী বন্ধুর সঙ্গে আগেই প্রোগ্রাম ফিক্স করা ছিল, তো ও সেখানে চলে গেছে। আমি সুস্মিতা আর বুবুই এসেছিলাম এখানে। এই যে কেক খাচ্ছি এখন আমরা, এমন কিছু ভালো লাগলো না কেকের স্বাদটা, তবুও যাই হোক বাড়িতে বানানো তো এই বছরের মতো বা অর্থাৎ 2025-এর মতো বু ব্যারাক্সকে বিদায় জানিয়ে আমরা ফিরে চললাম আমাদের বাড়ির পথে। সেখানে ফ্যামিলির সবাই ওয়েট করছে, আমরা নিউ ইয়ারের সেই বিশেষ মুহূর্তটিকে সবাই একসঙ্গে কাটাবো। নতুন বছর আপনাদেরও খুব ভালো কাটুক। বছরের প্রথম দিন সন্ধ্যেবেলা আমরা এসছিলাম মাকে দর্শন করতে। মা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন আর আনন্দে রাখুন।